অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের কাছে কিন্তু একটা অভিযোগ আছে। ইউটিউব বলছে তোমরা আমাদের গল্প শুনছো, কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ। আচ্ছা, এমন করলে কি করে চলবে বলো তো? আজকের গল্পটি একটি রোমহর্ষক হরর থ্রিলার গল্প। নাম নিখোঁজ। লিখেছেন পিয়াসা, পরিচালনায় অহর্নিশি। এই গল্পটি শুনে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা চাই, কেমন? চলো এবার শুরু করি গল্প পড়া। স্যার। কনস্টেবলটি সেলাম ঠুকতেই সৈকত হাত নেড়ে ইশারায় তাকে তার কাজ করতে বলে নিজের কেবিনে ঢুকল। ঠিক সেই মুহূর্তেই দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে বেজে বিকেল 5টার জানান দিল। এক ঝলক সেদিকে দেখল সৈকত। ঘড়ির ঠিক নিচেই ঝুলছে ক্যালেন্ডারটা। তাতে জলজল করছে আজকের তারিখ 31শে মার্চ। ইতিমধ্যেই চাওয়ালা রামলালও চা নিয়ে এসেছে। কি স্যার, রাউন্ড শেষ হলো আজকের? হ্যাঁ, ওই আর কি। তো বাইরে দুজন ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দেখতে পেলাম। কেসটা কি ওনাদের? ঘাড় ঘুরিয়ে একবার বাইরেটায় চেয়ে রামলাল বলল, আর বলবেন না, দুদিন আগে ছেলের মিসিং ডায়েরি লিখিয়েছিল। বোধহয় খবরাখবর জানতে এসছে। বিশ্বজিৎ স্যার কেসটা হ্যান্ডেল করছে তো। ও, সংক্ষেপে জবাব দিল সৈকত। আসলে সাব ইন্সপেক্টর হিসেবে এই থানায় কয়েকটা দিন হলো জয়েন করেছে সে। পুরো বিষয়টা জানা নেই, তবে খুব কম সময়ের ব্যবধানে পরপর কয়েকটা মিসিং কমপ্লেন বেশ হারা ফেলেছে পাহাড়ি রাজ্যের এই শহরতলিটিতে। স্থানীয় সংবাদ মাধ্যমও প্রথম দিকে এ নিয়ে তৎপর ছিল, যদিও রাজনীতি আর খুনোখুনির খবরের আড়ালে তা চাপাও পড়েছে দ্রুত। ওই যেমনটা হয় আর কি। কমপ্লেনগুলো পৃথক পৃথক থানায় করা হলেও ওপরতলার চাপে সবকটাকে সৈকতের থানার আন্ডারে আনা হয়েছে এবং বর্তমানে কেসগুলো থানার ইনচার্জ রহমান স্যার দেখাশোনা করছেন। রামলাল বেরিয়ে গেলে জানলার কাছে এসে দাঁড়ালো সৈকত। সত্যি বড় অদ্ভুত ব্যাপারটা। হঠাৎ করে পরপর এতগুলো মিসিং কেস রেজিস্টার হলো, আর অদ্ভুত একটা প্যাটার্ন আছে এই কেসগুলোয়। সৈকত হেড কনস্টেবল বিশ্বজিৎ গড়াইকে ডাক দিল। আচ্ছা বিশ্বজিৎ বাবু, এই মিসিং কেসগুলোয় কোনো ফিরতির ফোন টোন আসেনি? কেউ কোনো টাকা পয়সা চাইনি? না স্যার, এখনো অবধি একটাও না। একেবারে যেন সাডেন মিসিং। ডেড বডি পাওয়া যায়নি কোনো, তবে এই ক্রাইমটা সিরিয়ালি হচ্ছে। এই মুহূর্তে যারা মিসিং হয়েছে তাদের বয়স ওই 18 থেকে 25-এর মধ্যে। অদ্ভুত ব্যাপার, এমন কোনো লিঙ্ক পাওয়া যায়নি যার দ্বারা তাদের হদিশ মেলা সম্ভব হবে। ফাইন, তাহলে লোকেশন ট্রেস করুন। স্যার, ফোন ট্রেস করে বাড়ি আর অফিসের লোকেশনই পাবো, কারণ তাদের ফোনগুলো বাড়ি আর অফিস থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে। মানে এরা সকলেই বাড়ি কিংবা অফিস থেকেই মিসিং হয়েছে। হুট করে তো উধাও হবে না, কিছু তো চিহ্ন থাকবে। আই মিন, কোথাও কোথাও যাওয়ার বা কোনো ফোন কল আসার। আপনারা সেভাবে গুরুত্বই দেননি ব্যাপারটায়। ছোট্ট একটি পাহাড়ি শহর, এখানে এতদিনে হানা তল্লাশি চালালে ঠিক খুঁজে পাওয়া যেত। কই মিসিং লোকগুলোর ফাইলগুলো দেখি একবার। হ্যাঁ স্যার। এই মগন, মিসিং কেসের ফাইলগুলো নিয়ে এসে তো। হেড কনস্টেবল বিশ্বজিতের বাজখাই গলার আওয়াজ এবং গুড়গুড় মেঘের শব্দে যেন কেঁপে উঠল গোটা থানা। বাইরে অদ্ভুত এক থমথমে ভাব। সন্ধ্যার কালচে নীল আলোয় চারপাশটা কেমন ম্রিয়মান হয়ে এসেছে। উফ,
আবার বৃষ্টি। পাহাড়ের কোলে অবস্থানরত এই শহরটায় যেন ঝুপ করেই সন্ধ্যা নেমে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। তার উপর বিকেল থেকেই তুমুল বৃষ্টিপাতের সাথে চলছে কঠিন বজ্রপাত। জানলাগুলো এক এক করে বন্ধ করে দিল মিশকা। ড্রয়িং রুমের মেঝে বৃষ্টির ছাঁটে প্রায় ভিজে গেছে। সামনে টিভি চলছে। হঠাৎই টিভির পাশে থাকা ক্যালেন্ডারটা ঝুপ করে মেঝেতে পড়তেই চমকে উঠল সে। দ্রুত ক্যালেন্ডারটা হাতে নিয়ে মনে করার চেষ্টা করল আজকের তারিখ। তারপর আপন মনেই বলে উঠল, ও আজ তো 1 এপ্রিল। অতি সন্তর্পণে ড্রয়িং হলের শেষ জানলাটা বন্ধ করার আগে এক ঝলক বাইরেটা দেখল মিশকা। বাইরে চলা প্রকৃতির তাণ্ডবে ও যার পর নাই বিরক্ত, সেই সাথে একটু ভীত সন্ত্রস্ত। এই ঝড় বৃষ্টির তাণ্ডব কতক্ষণ চলবে তা বোঝা সম্ভব নয় একেবারেই। অগত্যা কাচের জানলাগুলো ভালোভাবে বন্ধ করে ড্রয়িং রুমে এসে সোফায় বসল মিশকা। চিপস আর পেস্ট্রি নিয়ে কতক্ষণ হলো সোফায় বসেছে খেয়াল নেই মিশকার। দেওয়াল ঘড়িতে চোখ পড়তেই দেখল প্রায় 9টা বাজতে যায়। সে হোক, আজ রাত অবধি টিভি দেখবে ও। তারপর যখন চোখে ঘুম আসবে তারপর না হয় ঘুমোতে যাবে। বাবা মা একটা জরুরি কাজে বাইরে গেছে। সত্যি বলতে কোথাওই একা থাকতে মন চায় না মিশকার, অথচ মা বাবা সেই ওকে একা রেখে নিজেদের কাজে চলে যান। এটা জানা সত্ত্বেও যে একাকিত্বে ওর ভীষণ ভয় আর অপছন্দও বটে। আসলে দুজনেই চাকরি করেন, একজন লয়ার, অপরজন প্রফেসর। অর্থাৎ দুজনেই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। মিটিং, কনফারেন্স, চাকরি এসব নিয়েই থাকে সবসময়। ও সঙ্গ চায়, আর বাবা মা ওকে সবসময় একা ফেলে চলে যায়। সবথেকে বড় কথা, এই একা থাকতে থাকতে ও বড্ড আনসোশ্যাল হয়ে পড়েছে। ঘরের বাইরেও আজকাল আর বেরোতে ইচ্ছে করে না। রাত হলে যাও বা সে নিস্তব্ধতা ওকে তৃপ্ত করে, কিন্তু দিনের বেলার আলো, কোলাহল ও একদম সহ্য করতে পারে না। বাবাকেও কনফার্ম করে দিয়েছে যে প্রয়োজন পড়লে ও ডিস্ট্যান্সে ডিগ্রি কোর্স করবে, তাহলে অন্তত কোথাও ছোটাছুটি করতে হবে না ওকে। এখন অবশ্য পরীক্ষার শেষে ছুটি চলছে, তাই আরও বোরিং লাগে ঘরে। যদিও বাইরেও একই অবস্থা, কোথাও যাওয়ারও তো নেই, তেমন বন্ধুবান্ধবও নেই। একা থেকে থেকে কেমন যেন একাচোরা ধরনের হয়ে যাচ্ছে মিশকা। কিন্তু মা বাবার এসব মোটেও পছন্দ হয়নি। ওর ডিস্ট্যান্সে পড়াশুনো করা নিয়ে কতই না বচসা হলো সেবার। বাবার সেই দিনকার কথাগুলো ভাবতেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো মিশকার। এসব কি মিশকা? এত বাজে মার্কস 11th-এ, আবার ডিস্টেন্সে পড়তে যাও? তোমার মাথা ঠিক আছে? রেজাল্টটা সামনের সেন্টার টেবিলে ছুড়ে দিলেন ওর বাবা অমলেন্দু। এই মেয়েকে নিয়ে তো আর পারা যায় না। এমনিতেই আনসোশ্যাল, কারোর সাথে মিশতে পারে না। আজকাল পড়াশোনাতেও মন নেই। সারাদিন ঘরের 4 দেওয়ালে চুপচাপ বসে থাকে, ভাবাভাবি করে, অথচ পড়তে বসতে পারে না। স্কুল ইউনিফর্ম পরা অবস্থাতেই সোফার একপাশে চুপ করে দাঁড়িয়েছিল মিশকা, মাথা নিচু, চোখের কোলে জল। খুব বলতে মন হচ্ছিল, তোমরা পাশে থাকলে হয়তো রেজাল্টটা ভালো হতো। তোমরা সাথে থাকলে, আমাকে সময় দিলে হয়তো আনসোশ্যাল বা একাচোরা হয়ে যেতাম না। এখন তো একা একা থাকাটাই অভ্যেস হয়ে গেছে। কি করবো আর এখন? পারছি না আর মিশতে। তার দায় তো তোমাদের। তোমরা যদি ছোট থেকে আমাকে সময় দিতে, আমার সাথে যদি সুন্দরভাবে মিশতে, তাহলে আমার জীবনটাও অন্যরকম হতো।
17 এসে ডিপ্রেশনের জন্য সাইকোলজিস্টের কাছে যেতে হতো না। কি হলো, কথা কানে যাচ্ছে না? তোমাকে বলছি আমি, এতগুলো টিউটার রেখে দিয়েছি, তা সত্ত্বেও পাস নম্বরটুকু তোলা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না? বলো। চমকে উঠেছিল মিশকা, কিন্তু বলতে পারেনি কিছুই। স্কুল থেকে ফিরে সারাদিন একা থাকেও। কাজের দিদি থাকে, তবে সে তার নিজের কাজ আর ফোনে মশগুল থাকে। আর টিউটার এক এক করে আসে, পড়া বোঝানোর থেকে বেশি জ্ঞান দিয়ে মিশকার মাথা খায়। প্রচুর হোমওয়ার্ক দেয় আর চলে যায়। না ঘরে ওর সাথে কথা বলার লোক আছে, না স্কুলে। আছে কেবল ওর সর্বক্ষণের সাথী ওর মোবাইলটা। বাড়ির অস্বাভাবিক পরিবেশের কারণে ওর মনে যে জড়তা ধরেছিল, তার জন্য স্কুলে ভালোভাবে কারোর সাথে মিশতে পারত না ও। বুঝতো আড়ালে ওকে নিয়ে সকলেই হাসাহাসি করে। ভিড়ভাট্টা, লোকজনের মাঝে থাকার থেকে কেমন যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছিল। এমনকি মিশকার বাবাও ওর এমন স্বভাবের কারণে বিরক্ত হয়ে বলতো, তোমার মতন মেয়ের জন্য আমার লজ্জায় মাথা কাটা যায় না। মিশুকে না স্টুডিয়াস, ইন্ট্রোভার্ট ক্যালাস একটা। টিভির রিমোটটা হাত থেকে পড়তেই হুঁশ ফিরল মিশকার। অতীত থেকে বেরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। প্রথম প্রথম বাবার কথাগুলো খুব খারাপ লাগতো ওর। এখন অবশ্য গা সওয়া হয়ে গেছে। তাছাড়া বাবা মা কোথায় আর ওর সঙ্গে থাকে, যে যার নিজের কাজে নিজের জগতে মশগুল। আগেও ছিল, এখনও রয়েছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। তাই মিশকা নিজেই নিজের একটা জগৎ গড়ে তুলেছে। একটা অ্যাকোরিয়াম সাজিয়েছে, সেখানে নিজের পছন্দের মাছগুলোকে রোজ খেতে দেয়, যত্ন করে। আর কয়েকটা পাখি পুষেছে, তাদেরও ও খুব যত্ন করে। এছাড়া ব্যালকনিতে রয়েছে রক্তরঙা গোলাপ। তার যত্নেও মিশকা কোনো ত্রুটি রাখে না। গোলাপ যে ওর খুব প্রিয়, ভীষণ ভালোবাসে ও লাল গোলাপ। সোফায় বসে রিমোটটা দেখল অক্ষত আছে কিনা। তারপর উদ্দেশ্যহীনভাবে চ্যানেল পাল্টাতে লাগল। হঠাৎই একটা খবরের চ্যানেলে এসে ওর চোখ আটকে গেল। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি। গত 3 মাসে এক এক করে বেশ কয়েকজন মিসিং হয়েছেন, কিন্তু পুলিশের তরফ থেকে এখন এর সম্বন্ধে কোনো সঠিক তথ্য মেলেনি। যদিও অনুসন্ধান চালু রয়েছে, স্থানীয় বিরোধী দলনেতার মতে ঘটনাটা সিরিয়াল কিডন্যাপিংও হতে পারে। কিন্তু কিডন্যাপ হলে ভিকটিমসটা এখন কোথায়? সরকারের উপর ধীরে ধীরে চাপ বাড়ছে। যদিও সরকারের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই তদন্তের সমাধান হবে। খবরে কি চলছিল সেসবে আর বিশেষ কান ছিল না মিশকার। টুকরো টুকরো খবর কানে আসছিল। পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে যারাই বাড়িতে বা অন্যত্র একা থাকবেন তাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আততায়ী এই ঝড় বৃষ্টির রাতকেই নিজের মনোকামনা পূরণের জন্য টার্গেট করতে পারে, তাই ঘরে থাকলেও বি সেফ। শরীরটা ভীষণ অস্থির করতে শুরু করল মিশকার। খবরে তখনও নিখোঁজ ব্যক্তিদের নাম রিপিট করা হচ্ছে। আকাশ ঘোষ বয়স 23, সুনীল সেরিং বয়স 25, রামরতন জানা বয়স 23, অভিক রায় বয়স 24, সৌরভ বোস বয়স 18। নামগুলো পড়ছিলেন কনস্টেবল বিশ্বজিৎ। রহমান স্যার কপালে ভাঁজ নিয়ে মনোযোগ সহকারে শুনছিলেন তার কথা। পান চিবোতে চিবোতে বললেন, আচ্ছা, তার মানে বলছো এরা সবাই মিসিং হচ্ছে শনিবার করে? ঠিক তা নয়, এই মিসিংগুলো ঝড় বৃষ্টির রাত করেই হচ্ছে। যদিও সেটা পয়েন্ট করা ঠিক হবে না। মোট কথা নির্দিষ্ট দিনক্ষণ দেখে কিডন্যাপিং হয়নি। আশ্চর্য বিষয় হলো স্যার, এই যে নেহেরু রোডের ছিনতাই কেসটার রিপোর্ট। এই যে সৈকত, এই মিস্টিরিয়াস মিসিং কেসগুলোর কোনো সুরাহা করতে পারবে? অবশ্যই স্যার, কেসটার সম্পর্কে আমি শুনেছি। বেশ বেশ। তা এই বিশ্বজিৎ, তুমি সৈকতকে সব ফাইলগুলো দিয়ে দাও তো, ও বুঝে নেবে। আর আর আজ কত তারিখ যেন? 1 এপ্রিল স্যার। বেশ বেশ।
আগামী সপ্তাহের মধ্যে কেসটা সলভ করার চেষ্টা করো তোমরা। আমি যাই। হ্যাঁ, হেলথ মিনিস্টারের বাড়িতে গিয়ে দেখি কি জন্য আবার ডাক পড়ল। রহমান সাহেব চলে গেলে মনে মনে সৈকত ভাবল, এই নেতাবাজি করার চক্করেই এতদিনেও কেসগুলো সলভ হয়নি। বিশ্বজিৎ বাবুর থেকে ফাইলগুলো নিয়ে সে মনোযোগ সহকারে তাতে নজর বুলাতে লাগল। বিশ্বজিৎবাবু, যারা মিসিং হয়েছে তাদের ব্যাপারে তদন্ত হচ্ছিল? এদিক ওদিক চেয়ে বিশ্বজিৎ বললেন, সত্যি বলবো স্যার, সেভাবে না। এমন একটা গা করছে না আসলে রহমান স্যার। সামনে ইলেকশন না, এই সবই বিজি। ওই জন্যই তো আপনার হাতে হ্যান্ডওভার করে দিল কেসটা। আচ্ছা, মিসিং কোথা থেকে হয়েছিল বললেন? এরা সব নিজের ঘর কিংবা কাজের জায়গা থেকে মিসিং হয়েছে স্যার। মানে মোবাইল টাওয়ারের লাস্ট লোকেশন সবারই নিজের বাড়ি বা অফিসই দেখাচ্ছে। ফোন সবাই যেখানে ছেড়ে গেছে স্বাভাবিকভাবে ট্রেস করলে লাস্ট লোকেশনও সেটাই দেখাবে। কিন্তু আদতে ফোন রেখে তারা কোথায় গেল, বা কেউ তাদের নিয়ে গেলে কিভাবে নিয়ে গেল? হেড কনস্টেবল বিশ্বজিৎ চোখ মুখ কুঁচকে মাথা চুলকাতে লাগল। ভাবছিল সৈকত স্যার নতুন, বয়সটাও অল্প, অভিজ্ঞতাও কম, কিভাবে পারবে এই কেসটা সলভ করতে? ফাইন, তাহলে তো আমাদের কাজটা করতে হবে। দেখি ফাইলগুলোয় নজর দিই। আপনি বরং একটু চা বলুন তো। বেশ বেশ। ঘড়ির কাঁটা টিকটিক করে বয়ে চলেছে। সোফায় মাথায় হাত দিয়ে বসে মিশকা ভাবছিল লোকগুলো নিখোঁজ কিভাবে হচ্ছে। পুলিশ নাকি কল রেকর্ড চেক করেছিল তাদের। সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, যার সূত্র ধরে এগোনো সম্ভব হবে। নর্মালি কেউ ঘরের লোককে ফোন করেছে, তো কেউ কাজের জায়গায়। কোনো সন্দেহভাজন ফোন আসেনি বা কাউকে করাও হয়নি, যেখান থেকে শিওর হওয়া যায় যে কিডন্যাপিং কোথা থেকে বা কার দ্বারা হয়েছে। এমনিতেই মিশকা প্রচণ্ড ভীতু, তার উপর এ ধরনের খবর শুনে এই বর্ষণ রাতের ক্ষীণ শীতলতাতেও হাতের চেটো ঘেমে উঠল ওর। সোফা ছেড়ে ছুটে গেল ল্যান্ডলাইনটার দিকে। না, মা বাবাকে একটা ফোন করি। বাবা মাকে একটু তাড়াতাড়ি ফিরে আসতে বলবে বলেই ফোনটা করতে চাইছিল মিশকা। তাছাড়া 11-এর এক্সামের পর আবারও 12-এর জন্য প্রস্তুতি শুরু করতে হবে। বাড়িতে একা থাকলে পড়ায় মন বসানো ওর পক্ষে অসম্ভব। ফোনটা হাতে নিতেই হঠাৎই ওর মনে পড়ল বেশ কয়েকদিন ধরে ল্যান্ডলাইনটা খারাপ হয়ে পড়ে রয়েছে। অনেক কিছুই চিন্তা করছিল। হঠাৎই ল্যান্ডলাইনের ঠিক পাশের ব্যালকনিটায় ওর চোখ পড়ল। কাচের স্লাইডিং দরজা দিয়ে ব্যালকনি বন্ধ। সেদিকে চোখ পড়তেই ওর কপালে ভাঁজ পড়ল। ফোনটা যথাস্থানে রেখে কাঁচের উপর চোখ রাখতেই বিদ্যুতের ঝলকে মিশকা দেখতে পেল একটা কালো হুডের জ্যাকেট পরিহিত অজ্ঞাত ব্যক্তি ব্যালকনি থেকে সরে গেল। একদম সোজাসুজি, কিছুটা সামনে থেকেই সেই অবয়বকে সরতে দেখে বুকের ভেতর বিদ্যুৎ খেলে গেল মিশকার। এদিকে মুখটাও বোঝার অবকাশ পেল না সে আধার ঘনিয়ে আসায়। তাছাড়া আগন্তুকের মুখের অর্ধেকটাই ছিল তার হুডির আড়ালে। চকিতে দুপা পিছিয়ে গেল মিশকা। প্রবল আতঙ্কে ওর হৃৎপিণ্ড লাগাম ছাড়া। আজ রাতে কি তবে ও শিকার হবে এই অজ্ঞাত আততায়ীর হাতে? 18 থেকে 25-এর মধ্যে মিশকা এখনো না পড়লেও খুব শীঘ্রই 18-য় পা দেবেও। এক মুহূর্তের জন্য আর ওখানে দাঁড়ালো না মিশকা। দ্রুত ব্যালকনির ভারী পর্দাটা টেনে আড়াল করতেই ওপর থেকে ঠুক করে কিছু একটার শব্দ পেল। বাইরে ঝড় বৃষ্টির তীব্রতা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে।
হঠাৎ ওর মনে পড়ল দোতলার ওর রুম লাগানো ব্যালকনির দরজাটা তো খোলা, আর ওই ব্যালকনি থেকে যে কেউ অতি সহজে ভেতরে প্রবেশ করতে পারবে। বাইরে থেকে ঝড় বৃষ্টির সাথে সাথে এখন বজ্রপাতের শব্দ পাচ্ছে মিশকা। দ্রুত উপরে ছুটে গেল সে। অদ্ভুত একটা অনুভূতি চলছিল ওর মনের মাঝে। মনে হচ্ছিল কেউ যেন ইতিমধ্যেই ওর ঘরে ঢুকে ঘাপটি দিয়ে বসেছে, ওকে নিঃশব্দে দেখছে। টিভির নিউজ অনুযায়ী যে কজন নিখোঁজ হয়েছিল তাদের অনেকে একাই থাকত, বা হয়তো শুধুমাত্র সেদিন সেই মুহূর্তের জন্য একা ছিল। আর আজ এই গোটা বাড়িতেও মিশকাও তো একা। একরাশ ভয় আর সন্দেহ নিয়েই দোতলায় উঠে ও তড়িঘড়ি নিজের ঘরে এলো। তারপর রুম লাগোয়া ব্যালকনিটা বন্ধ করলো আগে। এদিকে ঘরের আলোটাও আজ আবার জ্বলছে না। কি হলো? এমনটা তো হওয়ার কথা নয়। আচমকা ঘরের মধ্যে থেকেই ঠক ঠক কিছুর একটা শব্দ পেল মিশকা, আর শব্দটা কানে আসতেই শীতল স্রোত খেলে গেল ওর শরীর জুড়ে। তাহলে কি ব্যালকনিটা বন্ধ করার আগেই কেউ ঢুকে পড়েছে ঘরে, লুকিয়ে রয়েছে এখানেই কোথাও আশেপাশে? মনে হচ্ছিল কেউ নিশ্চিত নজর রাখছে ওর উপর, পিছনেই রয়েছে কেউ, নয়তো পাশে। মিশকা তার শরীরের উত্তাপ অনুভব করতে পারছিল। দম বন্ধ করে অন্ধকারের মাঝেই নিজের ফোনটা বিছানা হাতড়ে খুঁজছিল, পাচ্ছিল না। সব লন্ড ভন্ড হয়ে গেল, অথচ নিজের মোবাইলটা কোনোভাবেই পেল না মিশকা। এমন সময় নিচের রান্নাঘর থেকে কিছু একটা শব্দ পেল। হাতে বিছানার চাদরটা শক্ত করে ধরে ও ভালো করে শোনার চেষ্টা করল শব্দটা। মনে হলো রান্নাঘরে কেউ কিছু খুঁজছে। মিশকার ঈষৎ লাল ভয়ার্ত চোখ দুটোয় আচমকাই আতঙ্কের পর্দা নামতে শুরু করলো একটু একটু করে। চুলগুলো এলোমেলো, মুখের অভিব্যক্তিতে লেগে উদ্ভ্রান্তির ছাপ। চাদরটা ছিটকে মেঝেতে ফেলে দ্রুত পায়ে ও বেরিয়ে এলো ঘরের বাইরে। উপর থেকে সবকটা আলো জ্বালাতে জ্বালাতে এক পা করে নিচে নামতে লাগলো মিশকা। দুপুর থেকে নিচে থাকার কারণে ওপরের আলোগুলো আর জ্বালানো হয়নি, তবে বিকেলেও যে উঠে গিয়ে সেগুলো জ্বালিয়ে দেবে সেটার গা করেনি। তবে এখন সতর্কভাবে কাজ করতে হবে ওকে। অবশ্য সন্ধ্যা থেকে যা ঘটছে, এত বজ্রপাতের কারণে হোক বা অন্য কারণে, ওপরের কয়েকটা আলো মুহূর্তে জ্বলছে আবার মুহূর্তে নিভছে, জ্বলছে আবার নিচ্ছে। এদিকে মোবাইলটাও খুঁজে পাচ্ছে না ও, কোথায় যে রেখেছে মনেও করতে পারছে না। হাতের মুঠো শক্ত করে অতি সন্তর্পণে কিচেনে প্রবেশ করল মিশকা। ভেতরে তখনও ঠুংঠাং শব্দ হয়ে চলেছে। কাটলেরি হোল্ডারটা কোথায় মনে পড়ছে না কেন? রান্নাঘরের ক্ষীণ আলোয় ভেতরে একটা ছায়া পড়েছে মনে হলো মিশকার। সারা বাড়ির আলো এতটা কমে এলো কেন? ভোল্টেজের সমস্যা? ভীত সন্ত্রস্ত মিশকার অতঃপর কিচেনে দুপা এগোতেই মন শান্ত হলো। ভেতরে তো পিপি,
ওর পোষ্য বিড়াল বললেও মন্দ হবে না। ওদের বাড়িতেই থাকে কিনা। এই যে পিপি, তোর জন্য আমি কতটা ভয় পেয়ে গেছিলাম তুই জানিস? সেই বিড়ালটাকে হাতে তুলে মৃদু বকা দিল। তারপর বিড়ালটাকে আদর করতে করতে পুনরায় বলল, পিপি, কোথা দিয়ে এলি রে? সব জানলা তো বন্ধ। এমন সময় একতলার কোণের দিকের জানলাটা সশব্দে খোলা এবং বন্ধ হওয়ার শব্দ পেল মিশকা। কিন্তু জানলাটা তো নিজে হাতেও বন্ধ করেছিল, তাহলে সেটা খুলে গেল কিভাবে? পরখ করার জন্য বিড়ালটাকে রেখে একতলার কোণটায় ছুটে গেল। ভূত প্রেতের ভয় ওরা নেই, কিন্তু খারাপ মানুষকে ও ভীষণ ভয় করে। ভূতের থেকেও এক ধাপ ওপরে থাকে তারা। জানলার কাছে এসে অবাক হলো মিশকা। সত্যিই তো জানলাটা খোলা, কিন্তু ওর স্পষ্ট মনে আছে ও সব দরজা জানলা বন্ধ করে দিয়েছিল। আচমকাই প্রচণ্ড জোরে একরাশ উজ্জ্বল আলোর সাথে মেঘমল্লার গর্জে উঠল। কোনো ক্রমে মিশকা দ্রুত হাতে চেষ্টা করল জানলাটা বন্ধ করার। জানলাটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল মিশকা। স্থিত হতে যাবে, হঠাৎই একটা হাত কোথা থেকে কাচের জানলায় সজোরে ধাক্কা মেরে স্থির হয়ে গেল। মিশকা আঁতকে উঠে ছিটকে সরে গেল জানলার থেকে। ভয়ে তখনও থরথর করে হাত পা কাঁপছে ওর। কয়েক মুহূর্ত জানলার দিকে স্থিরভাবে চেয়ে থাকলো মিশকা। সময় লাগলো ওর নিজেকে সামলাতে। এদিকে সেই জানলার কাঁচে আগন্তুক আবার ধাক্কা দিয়ে উঠল। কোনো ক্রমে নিজেকে সামলে মিশকা ধীর পায়ে এগিয়ে এলো জানলার কাছে। ঘড়িতে তখন বাজে রাত 11টা। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তা এদের হিস্ট্রি দেখছিলাম আমি। আপনি তো তদন্তটায় ছিলেন, তাই না? সবকটা ফাইল সামনে সাজিয়ে রাখলো সৈকত। বিশ্বজিৎবাবু দ্রুত ফাইলগুলো নিজের দিকে টেনে বলতে লাগলেন, দেখুন স্যার, এই আকাশ কলেজ স্টুডেন্ট। বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর ভারী ডিপ্রেশনে ছিল। যেদিন গায়েব হয় সেদিন ও বাড়িতেই ছিল। ওর মা জরুরি কাজে বেরিয়েছিল। মা জানায় শেষ সময় আকাশকে ব্যালকনিতেই দেখা গেছিল। নেক্সট সুনীল শেরিং, একটা ব্যাংকের লোন ডিপার্টমেন্টে চাকরি করত। অত্যধিক কাজের প্রেশারের কারণে একবার নাকি সুইসাইডও করতে গিয়েছিল। যেদিন নিখোঁজ হয় সেদিন কোনো কারণে অফিসেই ছিল। তারপর কোথায় গেছে জানা নেই। শুধু ওর ডেস্ক থেকে ওর ফোনটা উদ্ধার হয়। কল লিস্ট চেক করে জানা যায় শেষ সময় তার বাবার সাথে কথা হয়। এরপর রামরতন জানা, মা নেই, বাবা অসুস্থ, বোনের বিয়ের জন্য টাকার জোগাড় করছিল। বাড়ির কাছাকাছি একটা ফুচকা স্টল ছিল ওর। কিছুদিন আগে পার্টির ছেলেরা মিলে তার ওপর ভাঙচুর চালায়। সেই থেকেই খুব ডিস্টার্ব ছিল ছেলেটা। যেদিন গায়েব হয় সেদিন যেখানে ফুচকা স্টল দিত তার সামনের চায়ের দোকানটায় শেষ দেখা যায় ওকে চা খাচ্ছিল। আর ওর ফোনটাও ওখানেই পাই আমরা। শেষ ফোন করেছিল বোনকে। বাড়ি ফিরবে কিছুক্ষণের মধ্যে, এমনটাই নাকি কিছু কথা হয়েছিল আর কি। তারপর কোথায় গেল কেউ জানে না। এই যে অভিকের ক্ষেত্র তাই। এক ঠাকুমার সাথে থাকতো, মাথায় দারিদ্র্যের বোঝা তো ছিলই, একটা কাপড়ের দোকানে কাজ করত। ওখানেই বৃষ্টির সন্ধ্যায় ওকে শেষ দেখা গেছে। দোকানের মালিক কোথাও গেছিল, ফিরে এসে দেখে নেই। আশেপাশে কোনো ক্যামেরা নেই, তাই ওকে ট্রেস করা সম্ভব হয়নি। ফোন দোকানেই পড়েছিল। এই যে লাস্ট হলো সৌরভ বোস, স্কুল স্টুডেন্ট। ওর একটা সিরিয়াস কেস ছিল। বন্ধুদের থেকে জানা যায় স্কুলের এক শিক্ষিকার ওর ওপর নজর ছিল। বিষয়টাও পছন্দ করতো না বলে
একবার ব্যক্তিগত আক্রমণ করতে সেই শিক্ষিকা মলেস্টেশনের ফলস অ্যালিগেশন লাগিয়েছিল। থানা পুলিশও নাকি হয়েছিল। তারপর থেকে বাড়িতেই সময় কাটত। যেদিন গায়েব হয় সেদিনও বাড়ির বাগানেই শেষ দেখা গেছিল ওকে। ফোন ছাড়া এরা সব গেল কোথায়? কেই বা কিডন্যাপ করলো এদের? আর যদি করেও থাকে তাহলে কিছু না কিছু ক্লু তো থাকতোই। আচ্ছা আচ্ছা, এদের মিসিং ডেটে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল, রাইট? এনিওয়ে, ওই ফুটেজগুলো চাই আমার। যেদিন ওরা মিসিং হলো আশপাশের ফুটেজ তো নিশ্চয়ই আছে। আছে, কিন্তু 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 কি বিশ্বজিৎবাবু? উদ্বিগ্ন দৃষ্টি নিয়ে কনস্টেবল বিশ্বজিৎ ওর দিকে তাকালো। জানলার বাইরে থেকে এবার হাতের সাথে বেরিয়ে এলো এক আগন্তুকের মুখ। মাথায় হুডেড জ্যাকেটটা তখনও আগন্তুকের মুখ ঢেকে রেখেছে। মিশকা নিজের মনেই ভাবল, আর মানে এতক্ষণ ধরে এই কাঁচে এই আগন্তুকে ধাক্কা দিচ্ছিল, নাকি নাকি সবটাই আমার কল্পনা? যাকে একটু আগে দেখলাম সে তো কালো হুডেড জ্যাকেট পরেছিল, আর চোখেতে সেটা রং বদলে লাল হয়ে গেল কিভাবে? কি হচ্ছে এসব? তখনও হাত দিয়ে অনর্গল কাঁচে ধাক্কা দিয়ে চলেছে সে আগন্তুক। সম্ভবত কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বন্ধ জানলার এপারে থেকে মিশকা তার ইঙ্গিত কিছুই বুঝতে পারল না। একটু খটকা লাগলো ওর। যদি কিছু বলারই থাকে তবে কলিং বেল বাজিয়ে মুখোমুখি হয়ে তো কথা বলতে পারে। সাড়া না দিয়ে এমন অদ্ভুত কাজ কেন করছে? নির্ঘাতের কোনো ফোন দিয়েছে, তাই এত বাঁকা পথ অবলম্বন করছে। কিন্তু কিন্তু এখন আমি কি করব? চোরের মতো এদিক ওদিক করছে কেন লোকটা? এ কে? প্রবল আশঙ্কার মাঝেই মিশকার মনে পড়ল ডোরবেল কিছুদিন হলো খারাপ হয়ে পড়ে আছে। হয়তো আগন্তুক বেল বাজিয়েছিল, কিন্তু তা বাজেইনি। টিভিটারও গন্ডগোল হচ্ছিল ইদানিং। সচল ছিল একমাত্র ওর প্রাণপ্রিয় ফোনটা, কিন্তু সেটা কোথায় যে গেল? কারোর সাথেই যে যোগাযোগ করতে পারছে না। যাই হোক, মনস্থির করল ওই আগন্তুকের সাথে মিশকা কথা বলবে, কিন্তু তার জন্য বিপদের কোনো ঝুঁকি নেবে না। পাশের টেবিলে রাখা চীনামাটির ফলের পাত্রটার থেকে ধারালো ছুরিটা হাতে নিয়ে সন্তর্পণে জানলাটা খুলল মিশকা। ওখানে সাহস থাকলে সামনে আসুন। আরে ম্যাডাম, কতবার আপনার ডোরবেল বাজাচ্ছি, বাজছে না। কত ডাকাডাকি করলাম, আপনি সাড়াও দিচ্ছেন না। ফিরে যাওয়ার সময় ব্যালকনির দিক থেকে আপনাকে দেখতে পেয়ে কখন থেকে কাঁচে ধাক্কা দিয়ে আপনাকে ডাকার চেষ্টা করছি, আর আপনি এদিক ওদিক করছেন। হ্যাঁ, কি চাই? আর আপনি ফোন করতে পারতেন, এমন কাঁচে ধাক্কা দিচ্ছেন কেন? আপনার পার্সেলটা নিন। পার্সেল? কিসের? খাবারের। আপনি অর্ডার করেছিলেন তো, নিন। আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। না, লোকটার মতি ওর মোটেও ঠিক লাগছে না। একবার নিজের হাতে ধরা ডায়েরিটা দেখে নিল লোকটা। প্রায় ভিজে গেছে ডায়েরিটা। ব্যাপারটা বড় অদ্ভুত লাগলো মিশকার। আজকাল তো ফোনেই সব ডিটেলস দেখে নেওয়া সম্ভব হয় ডেলিভারি বয়দের। এইবার ভালো করে দেখে মিশকা বুঝতে পারল লোকটা লাল রঙের হুডেড জ্যাকেট নয়, রেইনকোট পরেছে। মিশকার বাড়ির চারপাশ দিয়ে কারুকৃত কংক্রিটের কৃত্রিম সরু ছাউনি বাড়িটাকে ঘিরে থাকার কারণে কেউ যদি আশ্রয়ের সন্ধানে বৃষ্টিবাদলের দিনে এই ছত্রছায়ার তলায় দাঁড়াতে চায়, তবে অবশ্যই পারবে দাঁড়াতে, রক্ষা করতে পারবে নিজেদের বৃষ্টির হাত থেকে।
এটা নর্থ রোড স্ট্রিটের 12 নম্বর বাড়ি তো? হ্যাঁ, কিন্তু আমি তো কোনো খাবার অর্ডার করিনি। এই অ্যাড্রেস থেকেই আমাদের হোটেলে খাবার অর্ডার করা হয়েছিল। হয়তো আপনার বাড়ি থেকেই কেউ করেছেন। হ্যাঁ, একটু জিজ্ঞাসা করুন না। বললাম না, কেউ অর্ডার করেনি। তাও ম্যাডাম, বাড়িতে আর কেউ নেই জিজ্ঞেস করার মতো। আপনি জানতো? কথাটা বলেই মিশকা জিভ কাটল। এই অচেনা ব্যক্তিকে এ কথাটা না বললেই ভালো হতো। লোকটা দৃষ্টি স্থির হলো মিশকার উপর। ওর মনে হলো লোকটার চোখে মুখের অভিব্যক্তি যেন মুহূর্তে পাল্টে গেল। বললাম তো, কোনো অর্ডার দিইনি। এবার আপনি যান। ম্যাডাম, আপনার ঘরে ফোন আছে? আসলে আমি ফোনটা আনতে পারিনি, তাই তো আপনাকেও ফোন করতে পারছিলাম না। কি আশ্চর্য ব্যাপার দেখুন, আমার বাইকটাও স্টার্ট নিচ্ছে না, তার উপরে এত ঝড় বাদল। আমার একটা ইমিডিয়েট বাড়িতে ফোন করার আছে। কাজের জায়গায় তো একটা ফোন করব না। কোনো ফোন নেই, ল্যান্ডলাইন রয়েছে কিন্তু খারাপ। কি বলছেন? আজকের যুগে ফোন নেই? যা, আরে একবার দিন না ফোনটা। যে ফোন থেকে ফোন করলেন ওটাই দিন। ভয় পাওয়ার কিছু নেই, আমি কল করে আপনার ফোন আবার আপনার কাছে ফিরিয়ে দেব। হ্যাঁ, আমি মানুষটা খারাপ নই, কিন্তু আপনি ভুল বুঝছেন। কি মুশকিল, আমি কোনো ফোন করিনি, বললাম তো। আমি ফোনটা আনলে আপনাকে দেখাতে পারতাম যে আমার ফোনের কল লিস্টে সবার প্রথম আপনার নাম্বারটাই আছে। আপনি কি কম বোঝেন? বললাম তো কোনো পার্সেল অর্ডার করিনি। যান প্লিজ। এইবার মিশকার ভয় লাগতে শুরু করলো। কি করবে না করবে ও কিছুই বুঝতে পারছিল না। আপনি ফোন করেছিলেন। লোকটার কণ্ঠস্বর এবার তীক্ষ্ণ আর দৃঢ় হয়ে উঠল। সে কণ্ঠস্বর শুনেই বুকটা ধক করে উঠল মিশকার। সামনে তাকালো। লোকটার মুখের অভিব্যক্তি কেমন যেন মুহূর্তেই হিংস্র হয়ে উঠল। দাঁত মুখ খিঁচিয়ে সে বলল, ইয়ার কি বন্ধ করুন ম্যাডাম, আমি কিন্তু মশকরা করতে আসিনি। আপনি বাড়িতে একা রয়েছেন, সুতরাং এসব মশকরা করবেন না। বললাম তো আমি কোনো মশকরা করছি না। আপনি প্লিজ যান এখান থেকে। ঠিক আছে, পার্সেলটা নিন, আমার টাকা দিন, আর তারপর আমি চলে যাচ্ছি। মিশকা দেখল এই অভিশপ্ত বৃষ্টির রাতে ওই অজ্ঞাত পরিচয়ের সাথে কথা না বাড়িয়ে সে যা বলছে চুপচাপ মেনে নেওয়াই শ্রেয়। আচ্ছা, এখানে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। কত? 480। ঠিক আছে। বলছি ম্যাডাম, দরজাটা একটু খুলবেন? এই ভয়ানক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকাটা খুব সমস্যার। আমাকে ডায়েরিতে ডেলিভারি স্ট্যাটাসটাও লিখতে হবে। এমনিতে এটা ভিজে গেছে, এখানে খোলাখুলি করলে আরও ভিজবে। প্লিজ প্লিজ একটু ভেতরে আসতে দেবেন? না, তা সম্ভব নয়। দেখছেন না, বৃষ্টির ছিটে আসছে, ডায়েরিটা ভিজে যাবে ম্যাডাম। প্লিজ, আমি দরজার কাছে যাচ্ছি, আপনি দরজাটা একটু খুলুন। অনেক ভাবনা চিন্তার পর মিশকা হাতে ধরা ফল কাটার ছুরিটা ফেলে দিল। তারপর রান্নাঘরে গিয়ে কাটলেরি হোল্ডারটা খুঁজতে লাগলো। অবশেষে সিঙ্কের নিচ থেকে উদ্ধার হলো কাটলেরি হোল্ডারটা। ওই হয়তো এখানে রেখে ভুলে গেছিল। অবশেষে তার থেকে একটা ধারালো ছুরি হাতে নিল। এদিকে বৃষ্টির শব্দকেও ঝাঁপিয়ে গিয়ে শোনা যাচ্ছিল বাইরের দরজায় আগন্তুকের টোকা। দরজার আই হলে চোখ রাখল মিশকা। লোকটার মুখটা ভালোভাবে বোঝার বা দেখার অবকাশ ছিল না। একটা অস্বস্তি বোধ হচ্ছিল ভেতরে ভেতরে মিশকার। ও ম্যাডাম, দরজাটা খুলুন প্লিজ। ও ম্যাডাম, ম্যাডাম। এই যে দাদা, আপনি জানলার কাছে আসুন। লোকটা কি ভাবছে মিশকার সম্পর্কে তা জানা নেই,
তবে টাকাটা যখন দিতেই হবে তখন ঝামেলা করে লাভ নেই। সন্তর্পণে কথা বলতে হবে লোকটার সাথে, আর থাকতে হবে সতর্ক। জানলার গ্রিলে টাকাটা আটকে ও সরে আসলো। আরে ম্যাডাম, আপনার পার্সেল? আপনি তো চেঞ্জটাও নিলেন না। চেঞ্জ আপনি রেখে দিন, আর পার্সেলটা দরজার কাছে রাখুন। আমার পার্সেল আমি পরে নিয়ে নেব। আপনি এখন আসতে পারেন। ম্যাডাম, আপনার ফোনটা একটু দিন না, একটা ফোন করব। লোকটা কাকুতি মিনতি করতে লাগলো, তবে মিশকার পরিস্থিতি সুবিধের ঠেকছিল না। তাই যত তাড়াতাড়ি সম্ভব সে লোকটাকে বিদায় দিতে চাইছিল। ফোন নেই আমার, মোবাইল খুঁজে পাচ্ছি না। লোকটার ঠোঁটে খেলে গেল একটা সূক্ষ্ম বাঁকা হাসি। আপনি মিথ্যা বলছেন, ভেতরে আসতে দেবেন না তার জন্য, তাই তো? যা ভাববেন, এখন এখন যান এখান থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভয় পাচ্ছেন কেন ম্যাডাম? আমি খারাপ লোক নই। আমি জানি আপনি ভয় পেয়ে এমন রিয়্যাক্ট করছেন। সেরকম হলে আপনি পুলিশকে একটা খবর দিয়ে রাখুন আগের থেকেই, তাহলে তো নিশ্চিন্ত হতে পারবেন। কি বলেন? এবার অন্তত ফোনটা দিয়ে একটু সাহায্য করুন এই অসহায়কে। আপনি আপনি যান এখন প্লিজ। এই বলে মিশকা জানলা বন্ধ করে ভেতরে চলে আসলো। ম্যাডাম প্লিজ ওপেন দ্য ডোর। চুপ করে জড়সড় হয়ে সোফায় বসলো মিশকা। একটু আগের ঘটনা ওর মনে নিদারুণ আতঙ্কের সৃষ্টি করছিল একটু একটু করে। একা বাড়িতে ও কিছুতেই দরজা খুলবে না, কোনো রকম ঝুঁকি নেবে না। প্রবল দুশ্চিন্তায় মাথার উপরে ফ্যান চলা সত্ত্বেও শ্বেতবিন্দু জমে উঠল ওর কপালে। এত ঝড় বৃষ্টিতেও ফুড ডেলিভারি করতে এসেছে লোকটা, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে তার? তাছাড়া ওর তো মনেও পড়ছে না যে কোনো রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করেছিল বলে। হঠাৎই উদ্বেগে হাত পা কাঁপতে লাগলো মিশকার। সেবার সাইকোলজিস্টের রিপোর্ট দেখে বাবা খুব বিরক্ত হয়েছিল, এমনকি মাও মিশকার উপর রেগে বলেছিল, এইটুকু বয়সে তোমার কিসের ডিপ্রেশন? কোনো কিছুর তো অভাব রাখিনি তাহলে। সেদিন মায়ের কথাগুলো মিশকার মনে আগ্নেয়গিরি সৃষ্টি করলেও নিজেকে ক্যাজুয়াল রেখে বিছানায় বসে চিপস খাচ্ছিল। তবে ওর মন তখন বলতে চাইছিল, অভাব আছে মা, তোমাদের ভালোবাসার, তোমাদের সময়। মন খারাপ হলে একবারের জন্য জড়িয়ে ধরে যদি জিজ্ঞেস করতে যে যে কি হয়েছে তোর মিশকা, ব্যাস তাহলেই হতো। এত বিরক্ত হও আমার এই লেজিনেস বা ইন্ট্রোভার্ট থাকায়। কখনো কি জিজ্ঞেস করেছো কেন এমন থাকি, কি চলছে আমার মনের ভেতর? কখনো জিজ্ঞেস করেছো? অতীতের স্মৃতি কাটিয়ে বর্তমানে ফিরল মিশকা। এসব ভাবনা এখন এলেও তাদের আর গুরুত্ব দেয় না সে। নিঃসঙ্গতাকে মেনে নিয়েছেও। এদিকে মাথায় ঘুরপাক খাওয়া দুশ্চিন্তার কারণে বেশিক্ষণ আর বসে থাকতে পারল না মিশকা। উঠে গিয়ে দরজার আইহোলে চোখ রাখল সে। বাইরের আলোটা জ্বালানো থাকায় অস্পষ্ট হলেও সামনেটা মোটামুটি দেখা যাচ্ছিল, যা এই মুহূর্তে ফাঁকা। সবুজ লনটার উপর তুমুল বৃষ্টির ফোঁটা পড়ছে। চারপাশ একদম কুয়াশার মতো সাদা হয়ে গেছে বৃষ্টির একটানা অশ্রান্ত পতনে। সেদিকেই দেখছিল মিশকা। হঠাৎ ওর চোখের সামনে চলে আসে আরও একজোড়া চোখ। মিশকা প্রচণ্ড ভয়ে দুপা পিছিয়ে আসতেই শুনতে পেল, হ্যালো ম্যাডাম। চমকে বুকের উপর হাত রেখে আইহোল থেকে চোখ সরিয়ে নিল মিশকা। এই ঝড় বাদলের রাতে জানলার কাঁচ ভেঙে যদি লোকটা ঘরে ঢোকেও কারোর কিচ্ছু টের পাওয়ার সম্ভাবনাই নেই।
পিছনের জানলায় এসে পাশের বাড়ির দিকে তাকালো। আলো জ্বলছে। নিশ্চিন্ত হয়ে ভাবল বিপদে পড়লে ব্যালকনির রাস্তা ধরে ছুটে ওই বাড়িতে চলে যাবে। এটাও ভেবে নিজের মনকে শান্ত করল যে যাদের নাম খবরে উঠেছে তারা তো সকলেই পুরুষ, অর্থাৎ আততায়ী টার্গেট কোনো মহিলা নাও হতে পারে, হয়তো কেবল পুরুষরাই। দুরু দুরু বুকে সোফায় এসে বসল মিশকা। বাইরে থেকে ভালোই ঝড় বৃষ্টির শব্দ কানে আসছে। টিভির আওয়াজ বাড়িয়ে দিল সে। এরপর কতক্ষণ সময় কেটেছে জানা নেই। হুঁশ ফিরতেই দরজার কাছে এসে আই হলে চোখ রাখল মিশকা। কাউকেই দেখতে পেল না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও কোনো ডাক কানে এলো না। এদিকে পেটে খিদে অনুভব করছিল সে। পার্সেলটার কথা মনে পড়তেই অতি সন্তর্পণে দরজাটা খুলল মিশকা। দরজার বাইরে উঁকি দিয়ে ডান দিকে তাকাতেই আচমকা শুনতে পেল, কি ম্যাডাম, খিদে পেয়েছে? চমকে ঘুরতেই দেখল ওর ঠিক বাম পাশে খাবারের প্যাকেটটা ধরে দাঁড়িয়ে লোকটা। বয়স আনুমানিক 32-33 হবে। আপনি আপনি জাননি এখনো? খাবারটা পুরো ঠান্ডা হয়ে গেল, তবে তবে আমি ভিজতে দিইনি। এই নিন, আর এই উপকারের বদলে আপনার ফোনটা দিন। পার্সেলটা কোনো ক্রমে হাতে নিয়ে মিশকা দরজা বন্ধ করার জন্য পিছিয়ে এসে বলল, দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু লোক ডাকবো, যান এখান থেকে। কথাটা শুনতে শুনতে লোকটির হাসি মুখে নেমে এলো একরাশ অন্ধকার ছায়া। সে ভেতরে চোখ স্থির রেখে বলে উঠল, বললেন ঘরে কেউ নেই? ওই তো সিঁড়ির নিচ থেকে কে যেন উঁকি দিচ্ছে। কে? এই বলে মিশকা পিছন ঘুরতেই লোকটা ওকে এক প্রকার ধাক্কা দিয়েই ভেতরে প্রবেশ করলো। একি আপনি এভাবে ঘরে ঢুকে পড়ছেন কেন? একি দাঁড়ান। ওমা, আপনি তো দরজাটা খুলে দিলেন। এনিওয়ে, আমি ডায়েরিতে একটু ডেলিভারি স্ট্যাটাসটা লিখে নিই। আপনি চট করে আপনার ফোনটা নিয়ে আসুন তো। আপনি যাবেন এখান থেকে। মিশকার রাগান্বিত মুখের দিকে একটা ক্রূর গভীর দৃষ্টি রেখে লোকটা আচমকাই সজোরে দরজাটা বন্ধ করে দিল। তারপর আবারও একটা বাঁকা হাসি নিয়ে সোজা গিয়ে বসল সোফার উপর। হতভম্ব মিশকা বাকরহিত হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। আতঙ্কে ভাবনা চিন্তা যেন লোপ পেয়েছিল ওর। ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা বলল, ভয় পাবেন না ম্যাডাম, আমাকে দেখতে এমন হলেও লোকটা খারাপ নই, আর আপনারও নাইস। এই বলে মিশকাকে অপাঙ্গে দেখলে ভীত সন্ত্রস্ত মিশকা নিজের পরিধেয় পোশাক একবার ঠিক করে নিয়ে টেবিলের ওপর থাকা ধারালো ছুরিটার দিকে তাকালো। না, যথাস্থানে আছে সেটা। নাইস মানে এই বাড়িটার কথা বলছি। ভেরি নাইস। এই বলে সশব্দে হেসে উঠল সে। মিশকার মনে হলো সে হাসির সাথেই যেন মিশেছিল লোকটার অপরাধ মনস্কতা। ভাবছিল কখন যে এই ঝড় বাদলের রাত শেষ হবে। রিমোট হাতে চ্যানেল পাল্টাতে লাগলো লোকটা। অন্যমনস্কতা কাটিয়ে ধীর পায়ে মিশকা ছুরিটার কাছে এগোলে লোকটা পুনরায় বলল, ম্যাডাম, এক গ্লাস জল আর আপনার ফোনটা দেবেন প্লিজ। মিশকা কি করবে বুঝতে পারল না।
ততক্ষণে লোকটা টিভি দেখতে শুরু করেছে। একটা সম্পূর্ণ অচেনা ব্যক্তির সাথে বাধ্য হয়ে একা থাকার মতো ভয়াবহ ব্যাপার আর কিছুই হয় না, তাও এই ঝড় বাদলের রাতে। ম্যাডাম, কি ভাবছেন? জল চাইলাম যে। বাধ্য হয়ে মিশকা কিচেনে এলো, গ্লাস হাতে অ্যাকোয়াগার্ডের সামনে দাঁড়ালো। সবকিছু কেমন যেন ধোঁয়াটে লাগছিল ওর, বুকের ভেতরটা ধুকধুক করছে। বাইরে লোকটা কি করছে কে জানে। গ্লাসে দ্রুত জল ভরে বেরোতেই দেখল সোফায় কেউ বসে নেই। আতঙ্কিত ত্রস্ত মিশকা নিজের দৃষ্টি চারপাশে ঘোরালো। না, কেউ নেই। সামনের কাঁচের টেবিলে গ্লাসটা রেখে পিছন ঘুরতেই চমকে উঠল। লোকটা ওর ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছে। সামনাসামনি হতেই মিশকার হৃৎপিণ্ড যেন গলার উপর উঠে আসলো। এত বীভৎস মুখ কারোর হতে পারে? ক্ষুরোধার দৃষ্টির মধ্যে কি মিশে রয়েছে লালসা, ঠোঁটে বাঁকা হাসি, মুখে অগুন্তি বসন্তের দাগ। আপনি উঠে পড়েছেন কেন? আপনার বাড়িটা দেখছিলাম। আচ্ছা, আপনি এত ভয় পাচ্ছেন কেন বলুন তো? লোকটার বিদ্রূপে গায়ে কাঁটা দিল মিশকার। কোনো সুস্থ মানুষ কি আদেও এভাবে কথা বলতে পারে? নাকি মানসিক রোগগ্রস্ত? আততায়ীরা বেশিরভাগ তো মানসিক বিকারগ্রস্তই হয়। এতদিন ধরে যেভাবে একের পর এক মানুষ গায়েব হচ্ছে, তাতে না, মন শক্ত রাখতে হবে মিশকাকে। সে বলল, আপনি বসুন গিয়ে প্লিজ, আমি ফোন নিয়ে আসছি। এক ঝলক মিশকাকে দেখে গাল চুলকাতে চুলকাতে বসে পড়ল লোকটা। তারপর ভিজে যাওয়া ব্যাগটার থেকে আবারও বের করে আনলো নিজের ডায়েরিটা। টিভিটা তখনও চলছে। সিঁড়ি ভেঙে ওপরে ওঠার মুহূর্তে মিশকা শুনতে পেল এক সাংবাদিক টিভিতে বলছে, নিখোঁজ ব্যক্তিদের খোঁজ এখনো চালু রয়েছে। পুলিশের একাংশ সন্দেহ করছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, তবে এখনো নির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না পুলিশ আধিকারিকরা। ঠিক সেই মুহূর্তে লোকটার কণ্ঠস্বরও কানে এলো মিশকার। আরে, প্রতিবার ছেলেদের গায়েব করলে চলবে? মেয়েদেরকে গায়েব করলে তো বেশি মজা। বিশ্বজিৎ বাবু। কি স্যার? পরপর সবকটা সিসিটিভি ফুটেজ দেখল সৈকত। যারা নিখোঁজ হয়েছে, ঘর বা কাজের জায়গা থেকে সেখানকার আশেপাশের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছিল। ভিকটিম আকাশের মা বলেছিলেন, তিনি যখন বাইরে যান তখন তার ছেলে ব্যালকনিতে হাঁটাহাঁটি করছিল। আসার পর আর কোথাও ছেলেকে দেখতে পাননি। অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে আকাশের মায়ের বাইরে যাওয়া আর ভেতরে আসার ভিডিও থাকলেও আকাশের বাইরে বেরোনোর কোনো ভিডিও নেই। পেছনের গেট দিয়ে গেলে তা জানা সম্ভব নয়, কারণ পেছনের গেটে কোনো ক্যামেরা নেই, শুনশান রাস্তা। অপরজন সুনীল। কাজের প্রচুর চাপ ছিল। সেদিন অনেক রাত অবধি অফিসেই ছিল, তবে অফিসের বাইরে বেরোতে তাকে দেখা যাচ্ছিল না। আসলে এত বৃষ্টি হচ্ছিল যে সিসিটিভি ক্যামেরার সামনেটা প্রায় সাদা হয়েছিল আশ্চর্যভাবে। এমনটা হওয়ার কথা নয়, কিন্তু বাস্তব এটাই। তবে রাত 11টার পর সুনীলকে আর দেখা যায়নি। তারপর ফুচকাওয়ালা রামরতন, তাকেও ফুটেজে সেভাবে ধরা যায়নি। আর সবার আগে সৌরভ বোস বাড়িতেই নিখোঁজ হয়। আশেপাশে সিসিটিভি না থাকায় সে কিভাবে নিখোঁজ হলো তা বোঝা যায় না। কেসের সমস্ত ফাইন্ডিংস ভালো করে খুঁটিয়ে দেখছিল সৈকত। এমন সময়
নিখোঁজ হওয়া ব্যক্তিদের বাড়ির লোকের দেওয়া জবানবন্দিতে একটা আশ্চর্য সাদৃশ্য খুঁজে পায় সে। বিশ্বজিৎ বাবু, এদের মধ্যে একটা জিনিস কমন, আপনি খেয়াল করেছেন? কি স্যার? আরে এদের সকলেই ডিপ্রেশনে ভুগছিল, আর এক দুবার সুইসাইডও করতে গেছিল। সবার আগে নিখোঁজ হয় সৌরভ। একবার ওর মায়ের সাথে কথা বললে হয় না? ফোন ধরান তো, কিছু প্রশ্ন করব। বাইরের হলদেটে ল্যাম্পপোস্টের আলোয় বৃষ্টির ধারা পরিষ্কার লক্ষণীয় ছিল। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল মিশকা। আচমকা, ম্যাডাম, আপনি ভেতরে? আপনি ভিতরে আসছেন কেন? এতক্ষণে মিশকা বুঝে গেছে যে এই অচেনা ব্যক্তিকে আশ্রয় দিয়ে সে কত বড় ভুল করেছে। আপনি বড্ড বোকা আমি মানুষ, বুঝলেন? এই বলে খ্যাক খ্যাক করে বাজখাই গলায় হেসে উঠল আগন্তুক। আতঙ্কিত চোখ আর প্রবল উৎকণ্ঠা নিয়ে বিস্ফারিত চোখে লোকটার দিকে তাকালো মিশকা। হ্যালো, হ্যাঁ স্যার, আপনার অনুমান ঠিক। নর্থ রোড স্ট্রিটের বাংলো থেকে একটা ডেড বডি উদ্ধার হয়েছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। ফোনটা রাখতেই ক্যালেন্ডারে চোখ পড়ল সৈকতের। 7ই এপ্রিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিভলভারটা কোমরে গুঁজতে গুঁজতে গাড়িতে উঠে বসল সৈকত। এরপর ঘণ্টাখানেকের মধ্যেই সে পৌঁছে গেল নর্থ রোড স্ট্রিটের সেই 12 নম্বর বাংলোতে। রাস্তাঘাটের ভেজা ভাব পরিষ্কার বয়ান করছে একটু আগেও এই এলাকায় তুমুল বৃষ্টিপাত ঘটে গেছে। এখানকার কটেজ বা বাংলোগুলো বেশ আইসোলেটেড, একটার থেকে আরেকটার দূরত্ব প্রায় অনেকটা। তবে এই বাংলোটা শহরতলির একদম শেষে পাহাড়ি জঙ্গলের প্রায় ভিতর দিকেই অবস্থিত। সামনে অনেকটা পথ হেঁটে তবে মেন রাস্তা, তারপর আরও কিছু দূর এগিয়ে তবে আরেকটি কটেজ। এই বাংলোটার পাশে একটি বাংলো রয়েছে, তবে এটাও নাকি বহুদিন ধরে বর্জিত। ডেড বডি যেখান থেকে পাওয়া গেছে সেই বাংলোর সামনের লনে একটা ধুকধুক করে জ্বলতে থাকা ল্যাম্পপোস্ট রয়েছে। আশপাশটা দেখেও ভারী অদ্ভুত লাগে সৈকতের। সবুজে ঘেরা জঙ্গল। ড্রাইভার চড়ক বলল, এই দিকটায় তেমন কেউ আসে না। দিনে তাও ঠিক আছে, তবে সন্ধে নামার পর এখানকার পরিবেশ অদ্ভুতভাবে বদলে যায়। ঘুমোট আঁধার, দূরে দূরে আলো জ্বলে টিমটিম করে, যান্ত্রিক শব্দের কোনো লেশ মাত্রই নেই। রাতের বেলা রাজত্ব চলে ঝিঁঝি পোকা আর পাহাড়ি শিয়ালের দলের হাঁকাহাঁকি। অদ্ভুত নিরালা বিরাজমান থাকে এখানে। এই নিঝুম পুরীতে আবার মানুষ থাকে নাকি? কেন? সে কি, আশেপাশে খোঁজ নিলাম, এদিকটায় লোকজন আসা প্রায় ছেড়েই দিয়েছে। জঙ্গলের থেকে জঙ্গলি জন্তু কখন বেরিয়ে আসবে তার তো ঠিক নেই। তাছাড়া বাংলোটাও বেশ ভয়ঙ্কর দেখতে। কিন্তু বাংলোটার সামনে এসে সত্যি অবাক হলো একটু সৈকত। লতায় পাতায় জড়িয়ে অদ্ভুত শ্যাওলাটে ভাব গায়ে ধরেছে বাংলোর দেওয়ালে। কোথাও কোথাও কালচে দাগ জন্মেছে। ভেতর থেকে কাচের দরজা, জানলা সব বন্ধ। মোট কথা, বাড়িটা কেমন যেন জরাজীর্ণ প্রকৃতির। বছর খানেকের হবে, তবে কেমন যেন মৃতপ্রায়। মনে হচ্ছে আশেপাশের জনমানবহীন নিরালায় কিঞ্চিৎ দানবের মতো প্রবল ক্রোধ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটা। মেন গেটের কাছে আসতেই কনস্টেবল বিশ্বজিৎ বলল, আসুন স্যার, আপনার কথা অনুযায়ী আজ সকালেই এখানে হানা দিই আমরা। আসলে এরকম জায়গায় কেউ নিখোঁজ হতে পারে ভাবিনি। সৈকত ঘরের ভেতরটা দেখতে লাগলো। না পারারই কথা। এই এলাকায় আদৌ কেউ থাকতে পারে? দূর দূর অবধি শুধু নিরালা। পাশের বাড়িটার দিকে তাকিয়ে কথাটা বলল সৈকত।
কথা শেষ করে ভেতরে প্রবেশ করতেই থমকে গেল সৈকতের পা। ড্রয়িং হলের ঠিক মধ্যিখানের মেঝেতে উল্টোভাবে পড়ে রয়েছে একটা ডেড বডি। চোখ দুটো সরু হয়ে এলো সৈকতের। কয়েকদিন আগের ঘটনাগুলো ছবির মতো ভেসে উঠল ওর চোখের সামনে। কতদিন আগে নিখোঁজ হয়? গত পরশু সন্ধ্যা থেকেই নিখোঁজ, ফোনেও পাওয়া যায়নি। রহমান সাহেবের প্রশ্নের উত্তরে এক বৃদ্ধ করুণ কণ্ঠে বললেন। এমন সময় সৈকত থানায় প্রবেশ করলে রহমান সাহেব জোরে হাঁক পারলেন। এই যে সৈকত, আরো একটা মিসিং কমপ্লেন এসেছে আজ। ছেলেটির নাম রজত, একটি রেস্তোরাঁয় কাজ করত। তা তোমার তদন্ত কতদূর? কিছু বলতে পারল না সৈকত। সবকিছুই কেমন যেন ধোঁয়াটে। ক্লু পেয়েও যেন সব হাতছাড়া হচ্ছিল সৈকতের থেকে। সেদিন সৌরভের মায়ের সাথে কথা হয়েছিল। বলেছিলেন ছেলের সেরকম কোনো বন্ধুবান্ধব ছিল না, তবে নর্থ রোড স্ট্রিটের মিশকার সাথে ওর বেশ বন্ধুত্ব ছিল। এরপর মিসিং কমপ্লেনের তদন্ত চলাকালীন রজতের রেস্তোরাঁতেও যায় সৈকত। শেষ নিখোঁজ সেই হয়। তার বৃদ্ধ বাবা কমপ্লেন লেখাতে এসেছিলেন। ওই হোটেল থেকে সৈকত জানতে পারে অনিয়মিত কাজে আসার কারণে আর ঘন ঘন ছুটি নেওয়ার জন্য মালিক সেদিনটা ওকে কাজ করতে বলে পুরোপুরি আসতে বারণ করে দিয়েছিল। সৈকত অনিয়মিত উপস্থিত থাকার কারণ জিজ্ঞেস করলে ম্যানেজার বলে, কিসব বলছিল, বউ ছেড়ে চলে গেছিল, অশান্তি বাড়িতে, আর দিন দুপুরে মদ খেয়ে আসতো। তাই আর রাখিনি, পরের দিন থেকেই আসতে মানা করে দিই। ফুটেজ অনুযায়ী শেষবার ওকে স্টাফ রুমে দেখা গেছে। স্টাফ রুমে? হ্যাঁ, সেদিন তেমন কোনো অর্ডার আসেনি। মন মেজাজ খারাপ থাকায় হয়তো ওখানেই বসেছিল, আর ফোনটা ওখানেই ফেলে গেছিল। কিন্তু তারপরের আর কোনো ফুটেজ নেই কোথাও। তা থাকবে কি করে, যা ঝড় বৃষ্টি হয়েছিল, আর তাছাড়া সেই সময় তো লোডশেডিং চলছিল, তাই। আর কিছু বলার ছিল না সৈকতের। স্টাফ রুমে ধীর পায়ে প্রবেশ করল সে। কিন্তু পরিষ্কার ঘরটার মাঝে কিছুই ক্লু পাওয়ার নেই। খানিক বিরক্ত হয়ে চেয়ারে বসতেই আচমকা জানলার চ্যানেলে এক টুকরো মোড়া কাগজ দেখতে পেল সে। আনমনে কাগজটা হাতে নিয়ে অন্য কিছু চিন্তা করতে করতেই সেটা খুলল। হঠাৎই তাতে একটা ঠিকানা লেখা দেখতে পেল, নর্থ রোড স্ট্রিট। জায়গাটার কথা শোনা শোনা মনে হলো সৈকতের। তখনই ওর সামনে উপস্থিত হলো রজতের কলিগ শশাঙ্ক। বলুন স্যার। শেষবার রজতকে কোথায় দেখেছিলে? এই তো এই রুমেই। সেদিন ম্যানেজার কাজে আসতে বারণ করায় মন মেজাজ খারাপ ছিল ওর। আসলে পার্সোনাল লাইফেও তো অনেক প্রবলেম চলছিল রজতের, তাই সুইসাইড করার কথা ভাবছিল। আমি অবশ্য ওকে সেসব ভাবতে বারণ করি। আচ্ছা, সেদিন আর কে কে ছিল? হোটেল দুপুর থেকেই ফাঁকা হতে শুরু করছিল। আকাশ কালো হয়ে বৃষ্টি নামার আগেই সবাই মোটামুটি চলে গেছিল, আর সামান্য বৃষ্টি শুরু হলে বাকিরাও বেরিয়ে পড়ে, কারণ মুষলধারে নামলে আর বেরোনো সম্ভব হবে না। আমিও বেরিয়ে গেছিলাম, ওকে বলেছিলাম চল একসাথে যাই, কিন্তু ও আর একটু থাকতে চেয়েছিল। আচ্ছা, তা কটা নাগাদ হবে তখন? ওই সন্ধ্যার পরপর। শশাঙ্ককে কাগজের টুকরোটা ধরিয়ে সৈকত জিজ্ঞেস করল, এটা তোমার বন্ধুর হাতের লেখা? কই দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওর না একটা স্বভাব ছিল, ফোনে কথা বলতে বলতে হাতের কাছে পেন পেপার কিছু থাকলেই আঁকিবুকি কাটা বা নিজের নাম লেখা। এই ঠিকানাটা কোথাকার হতে পারে? আচ্ছা, সেদিন কেউ ফুড অর্ডার করতে পারে? কিন্তু স্যার, ও তো কল রিসিভ করে অর্ডার নিত না। এটা ওর কাজই নয়। ওর কাজ শুধুমাত্র অর্ডার ডেলিভারি করা, আর একেবারে ঠিকানায় পৌঁছে কাস্টমারকে কল করা। তবে আবহাওয়ার কথা চিন্তা করে সেদিন দুপুরের পর থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। রেস্টুরেন্টও অর্ধেক বন্ধ ছিল। শশাঙ্ক চলে গেলে সরু চোখে কাগজটা দেখছিল সৈকত। আসলে এই কাগজের টুকরোয় কয়েকটা শব্দ দেখে সৈকতের একটু সন্দেহ হলো। প্রথম লেখা ছিল রজত, দ্বিতীয়
নর্থ রোড স্ট্রিট। একটু অনুমান করল সৈকত। নামটা রজত লিখেছে, পরের হাতের লেখাটাও রজতের হলে এই ঠিকানাটাও ওরই লেখা। কিন্তু এই ঠিকানা কেন লিখেছিল? কি রহস্য এই ঠিকানার? তাছাড়া ঠিকানাটা আগেও কোথাও শুনেছে সৈকত। হঠাৎই সৌরভের মায়ের কথা মনে পড়ে যায়। উনি বলেছিলেন ওনার ছেলের একটি ভালো বন্ধু ছিল যে নর্থ রোড স্ট্রিটে থাকে। দ্রুত কনস্টেবল বিশ্বজিৎকে তখন ফোন করে টিম নিয়ে ওই নর্থ রোড স্ট্রিটের বাড়িটায় যেতে বলে সৈকত। স্যার, এখান থেকে কোনো অর্ডার যায়নি ওই হোটেলে। ম্যানেজার পরিষ্কার জানিয়েছিল। বিশ্বজিৎবাবুর কথায় বর্তমানে ফিরল সৈকত। আচ্ছা, রজতের ফোনেও এই লোকেশন থেকে কোনো কল যায়নি, রাইট? না স্যার, এটাই তো বড্ড অস্বাভাবিক। ছেলেটা তবে এখানে এলো কেন? আর ওর বাইকটা? সে তো রেস্তোরাঁর সামনেই দাঁড় করানো। কোমরে দু হাত রেখে সৈকত একটা দীর্ঘশ্বাস ফেলল। বিষয়টা সত্যিই বড্ড বেশি জটিল। সৈকতের কাছে এসে বিশ্বজিৎবাবু বললেন, স্যার, প্রথমে ভাবি এই ঘরে অবৈধ কার্যকলাপ চলছে, কিন্তু না, আপনাকে আরো শকিং একটা খবর দিই স্যার। শুধু রজতের বডি নয়, আরো 5টা বডি শনাক্ত করা গেছে এই বাড়ির এদিক ওদিক থেকে। কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রবল আতঙ্কের থেকেই হার্ট অ্যাটাক করেছে তারা। অদ্ভুত ব্যাপার, আমাদের দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। এখন দরজা রজতই ভেতর থেকে বন্ধ করেছিল কিনা তা জানা নেই। আচ্ছা, এই বাড়ির ডিটেলস কি আছে? আর এই বাড়ির মালিককে ডাকুন ইমিডিয়েটলি। ওনাকে ডাকা হয়েছে, আসছেন। এমনিতে বাড়িটায় গত কয়েক মাস ধরে কেউ থাকে না। এই বাড়ির মালিক তার স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে গেছে। আর ওনাদের একমাত্র মেয়ে মিশকা 5-6 মাস আগে এ বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তদন্ত করে জানা গেছিল যে মা বাবার ব্যস্ততার ফলে মেয়েটা নিদারুণ একাকিত্বে ভুগছিল। বেসিক্যালি ডিপ্রেশন থেকে সুইসাইড। শুকনো কাঁচ ভাঙা অ্যাকোরিয়ামটার দিকে ঝুঁকে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল সৈকত। বাড়িটার নিঃসঙ্গতা ইতিমধ্যেই যেন ওর মনের মাঝে অদ্ভুত এক মায়া তৈরি করতে শুরু করেছিল। দুজন কনস্টেবল রজতের বডিটা অ্যাম্বুলেন্সে তোলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আচমকা ওর মুখের দিকে নজর পড়ল সৈকতের। আরে, এই ছেলেটাকে তো... রজতের মুখ ভর্তি দাড়ি, তার সত্ত্বেও ছেলেটাকে চিনতে দেরি হলো না সৈকতের। এই ছেলেটিই তো সেদিন আমাকে... কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সৈকত। সবার মাঝে সব কথা তো বলা যায় না। ধুলো ভরা সোফাটা আলতো ঝেড়ে সেখানে বসল সৈকত। বাড়িটা যেন তাকে কিছু বলতে চায়, কিন্তু কি? তদন্ত চলছিল। ফরেন্সিক টিমও নিজের কাজে ব্যস্ত। এমন সময় এক মধ্যবয়স্ক ব্যক্তি ভেতরে প্রবেশ করলেন। নমস্কার, আমি মিশকার বাবা। নমস্কার। আচ্ছা, আপনি এ বাড়ি ছাড়লেন কেন? খুব শখ করে বাড়ি বানিয়েছিলাম আমি, কিন্তু কাজের চাপে শহরের মধ্যভাগের পৈতৃক বাড়িটাতেই থাকতে হতো আমাদের। মিশকাও আমাদের সাথেই থাকতো, মাঝে মধ্যে এখানে আসতাম, থাকতাম। পাশের বাংলোতেও একটা ফ্যামিলি এসেছিল, দিন কাটছিল। কিন্তু এরই মাঝে মিশকার মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। সময় দিতে না পারার জন্য আমাদের ওপর প্রচণ্ড রাগ ছিল ওর। একদিন তুমুল ঝগড়া করে বাড়ি চলে আসলো মিশকা। এর কিছু সময় পরেই শুনলাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ও। ওর শেষকৃত্য সমাপ্ত করে দুদিনেই বাংলোয় ছিলাম, কিন্তু কিন্তু থাকতে পারলাম না। কেন? মেয়ে আমাদের কিছুতেই এই বাড়িতে থাকতে দিচ্ছিল না। থাকতে দিচ্ছিল না মানে?
আপনি তো বললেন ও সুইসাইড। আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, ও আমাদের কিছুতেই এ বাড়িতে থাকতে দিচ্ছিল না। বিক্রিও করতে পারছিলাম না বাড়িটা। মিশকা এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছে না। রোজ রাতে এই বাংলো থেকে কান্নার চিৎকারের শব্দ যেত পাশের বাংলোয়। মিশকার অত্যাচারে তারাও বাংলো ছাড়ল। জানেন জানেন দুবার করে ওর শেষকৃত্য করা হয়েছিল, তা সত্ত্বেও ও যেতে চাইল না। তাই ছেড়ে দিলাম এ অশুভ বাড়িটা। নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করি এখন। মিশকা আমাদের ওপর ভীষণ রেগে। ও কি করতে চায় জানি না। একাকিত্ব আমার মেয়েটাকে পাগল করে দিচ্ছিল। কিছুটা অনুমান করতে পারল সৈকত। সে মানে অলৌকিক বিষয়ের উপর তার গ্রাহ্যতা আছে। এ বাড়িতে নেগেটিভ এনার্জির উপস্থিতি অস্বীকার তো করা যায় না, কিন্তু এতগুলো মানুষ কিভাবে এ বাড়িতে এলো? সৈকতের মাথায় সেটাই আসছিল না। কল লিস্টও রয়েছে, কোনো অস্বাভাবিক নম্বর, বিশেষত এখান থেকে কোনো ফোন কল যায়নি ভিকটিমদের ফোনে। তাহলে কিভাবে তারা এখানকার ঠিকানা পেয়ে এখানে এলো? এরা তো একে অপরের সাথে পরিচিতও নয়। শুধুমাত্র আকাশ সৌরভের পড়শি হয়, ব্যাস। বাকি আর কারোর সাথে কারোর কোনো রকম সংযুক্তি নেই। একটা বড় করে যজ্ঞ করিয়ে বাড়িটা বেঁধে দিন, এতে আপনারাও নিশ্চিন্ত হতে পারবেন। যেমনটা বলবেন। আসলে এসব কথা কেউ বিশ্বাস করবে কি করবে না এই ভেবে আমিও আর কাউকে বেশি ঘাঁটাইনি। মস্ত বড় ভুল করেছেন। আগেই কাজটা করলে এতগুলো প্রাণ হয়তো যেত না। যাই হোক, যেটা বললাম সেটা করুন। এবার বিশ্বজিৎবাবু বাকি কনস্টেবলদের উদ্দেশ্যে বললেন, আর হ্যাঁ, আপনারা সবাই শুনে রাখুন, খবরটা যেন পাঁচকান না হয়। মনে রাখবেন, এটা কিন্তু হাই প্রোফাইল কেস হয়ে গেল। কালিকা ওই নমঃ, ওং ছিন্নমস্তাবৈ নমঃ, ওং হ্রিং হ্রিং শ্রীং চামুণ্ডাবৈ বিচ্চে। নির্ধারিত দিন ও সময় অনুযায়ী শুরু হলো যজ্ঞের পুজো। সৈকতও ছিল। মিশকার বাবার অনুরোধে দুজন কনস্টেবলও ছিলেন বিশ্বজিৎবাবুর সাথে। ইতিমধ্যেই সারা বাড়ি গম গম করছে মন্ত্রোচ্চারণের শব্দে। এসবের মাঝেই সৈকত ঘুরতে ঘুরতে বাড়ির পিছন দিকটায় আসলো। আধারের মাঝেও একটা আলো দেখতে পেল সে, কিন্তু কিসের আলো? সামান্য দূর যেতেই চমকে উঠল সৈকত। একটা মোবাইল ফোন পড়ে আছে মাটিতে। তবে স্ক্রিনে চোখ রাখতেই আঁতকে উঠল। স্ক্রিনে এই মুহূর্তে একটা নম্বর উঠছে, কল যাচ্ছে সেই নম্বরে। এ কি? এটা তো আমার নাম্বার। পকেটে থাকা ফোনটা সাইলেন্টে, তাও তার ভাইব্রেশন অনুভব করল সে। কিছু একটা ভেবে পিছন ঘুরতেই আধার ঘেরা বাগানে ফোনের সামান্য আলোতে সাদা ফ্রক পরিহিতা এক নারী মূর্তি চোখে পড়ল তার। সামান্য ঘাড় কাত করে সে নারী মূর্তি সোজা তাকিয়ে রয়েছে তাঁর দিকেই। মণিহীন ঘোলাটে সাদা দু চোখ, একাশে মুখমণ্ডল, আর তাতে লেগে একটা ক্রূর হাসি। মূর্তিটির শরীরের নিচের ভাগ যেন কুয়াশা দিয়ে গড়া, পায়ের কোনো অস্তিত্বই নেই। ভাসমান অবস্থায় সোজা দৃষ্টি নিবদ্ধ রেখেছে সৈকতের দিকেই। দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সৈকতের। মিশকা? হ্যাঁ, আমি মিশকা।
এতগুলো ডেড বডি পাওয়া গেছে এ বাড়ি থেকে। ডেড বডি? তারা সবাই জীবিত। আমার জগতে তারা সবাই জীবিত এবং সুখী। তোমার দুনিয়া এরা যে নরক যন্ত্রণার মধ্যে ছিল, সেখান থেকে অনায়াসে আমি তাদের বের করে এনেছি। যে দুশ্চিন্তা আর একাকিত্বের কারণে আমাকে আত্মহত্যা করতে হয়েছে, আমি চাইনি আর কেউ করুক। যথাসাধ্য চেষ্টা করি তাদের বাঁচানোর। ওরা আমার দুনিয়ায় নিজের মতো করে বাঁচতে পারে, সমস্ত চিন্তা ভুলে নিশ্চিন্তে থাকতে পারে। তাই ওদের আমি এখানে টেনে আনি। প্রথম সৌরভ, ছেলেটার ওপর স্কুলের ম্যাডাম যখন মিথ্যে অ্যালিগেশনটা লাগালো, তখন খুব ভেঙে পড়েছিল ছেলেটা, আত্মহত্যা করতে চাইছিল। আমার তো খুব ভালো বন্ধু ছিল সৌরভ, ওর যন্ত্রণা আমার ভালো লাগছিল না, তাই ফোন করে ওকে এখানে ডাকি। ফোন? এখানকার কোনো নম্বর তো ওর কল লিস্টে ছিল না। আপনার মনে হয় অফিসার কখনো কোনো অশরীরী টানের প্রমাণ থাকতে পারে? অশরীরী টানের প্রমাণ। সৌরভের যন্ত্রণা ভরা চোখ দুটোর মাঝেই আমি আমার পরবর্তী যন্ত্রণা ভরা মানুষটার মুখ দেখতে পেয়েছিলাম। আকাশ ব্যালকনিতে দাঁড়িয়ে হাতে ছুরি নিয়ে সুইসাইড করতে গেছিল। ওকেও আমি ফোন করি, আর ওর যন্ত্রণা ভরা দৃষ্টির মাঝে আমি সুনীলকে দেখতে পাই। আকাশকে ফোন করেছিল সম্ভবত লোনের ব্যাপারে কথা বলার জন্য। কোম্পানির অস্বাভাবিক চাপ নিতে না পারার জন্য আরো একবার আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় সুনীল। তখনই ওকে ফোন করি আমি, আর ফোনটা অফিসে ছেড়ে ও এ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওর করুণ দৃষ্টির মাঝেই তো রামরতন, ওর যন্ত্রণা আর আগাম আত্মহত্যারও আভাস পাই। সুনীলের অফিসের কাছেই ওর ফুচকা স্টল বসত, কথাও হতো দুজনের মাঝে। রামরতন তো নিজের অসহায়তার কথা খুলে জানিয়েছিল সুনীলকে, আর সুনীলের থেকেই জানি আমি। অরূপের ক্ষেত্রেও খানিকটা তাই। অসুস্থ ঠাকুমার ট্রিটমেন্টের টাকা জোগাড় করা নিয়ে অসম্ভব দুশ্চিন্তায় ছিল। আর তারপর অভাব তো আছে। যে সমাজ বেঁচে থাকতে মানুষগুলোর পরোয়া করলো না, সে তাদের মৃত্যুর পর এত উতলা কিসের জন্য? সেদিন যখন আত্মহত্যা করতে যাচ্ছিল ওরা, তখন বাঁচাতে কেন কেউ এলো না? আমি বাঁচিয়েছি ওদের, নিজের দুনিয়ায় আশ্রয় দিয়েছি। আরো বাঁচাবো আমি। আমার দুনিয়া নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য খোলা। কিন্তু আকাশের ফোনে সুনীলের কোনো নাম্বার ছিল না। যাদের অস্তিত্বই তোমার দুনিয়ায় নেই, তাদের ফোন নম্বরের অস্তিত্ব আদৌ থাকবে? আমার দুনিয়া এরা সকলেই সুখে আছে, নিজের খুশি খুঁজে নিয়েছে, কোনো যন্ত্রণা নেই আর এদের। নিষ্ঠুর স্বার্থপর সমাজকে উচিত শিক্ষা দিতে আমি এদের ঐক্যবদ্ধ করছি। আরো মানুষকে আমার জগতে আনবো। আমরা ঐক্যবদ্ধ হব, তাই এই চক্ষু বন্ধ করতে বলো, ওই চক্ষু বন্ধ করতে বলো। সৈকত মনে মনে ভাবে, আকাশ যখন মারা যায় সুনীল তখনও জীবিত ছিল, কাজেই ওর ফোন নম্বরটাও তখনও নির্ঘাত আকাশের কল লিস্টে ছিল। কিন্তু তদন্ত চলাকালীন বিষয়টা একেবারেই স্কিপ করে গেছে, কারণ লোন ডিপার্টমেন্ট থেকে হামেশাই সকলের ফোনে কল আসে। কাজেই সন্দেহের তালিকায় পড়ার মতো নয়, কিংবা হয়তো
কিংবা হয়তো আমাদের ডিপার্টমেন্টের গাফিলতির ফল, বা হয়তো আমরা সুনীল পর্যন্ত পৌঁছানোর আগেই মিশকা ওকে আকর্ষণ করে নিজের কাছে ডেকে নিয়ে এসেছিল। তারপর সুনীলের অস্তিত্ব মিটতেই স্বাভাবিকভাবে ওর নম্বরটাও মুছে যায় আকাশের কল লিস্ট থেকে। সেই কারণেই সৈকত আকাশের কল লিস্টে সুনীলের নম্বর দেখতে পায়নি। তাই তো সুনীলের অফিসের ঠিকানা অর্থাৎ ওই এলাকাতেই তো রামরতনা ফুচকার স্টল বসাতো। কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছিল সৈকতের। তবে হঠাৎই সামনে চোখ পড়তেই থমকে গেল সৈকত। বাকরহিত হয়ে দেখল মিশকার পিছনে ধীর পায়ে এসে দাঁড়ালো একে একে সৌরভ, আকাশ, সুনীল, রামরতন, অরূপ। সকলের মুখ সাদা ফ্যাকাশে হয়ে রয়েছে। তাদের মণিহীন দু চোখ পাথরের মতো সাদা হয়ে স্থির চেয়ে রয়েছে সৈকতের দিকেই। অবশেষে সবার পিছনে এসে দাঁড়ালো সেই ফুড ডেলিভারি বয় রজত। কিন্তু এই রজতই তো কিছু সময় আগে সাউথ ক্লাবের ছাদ থেকে আত্মহত্যা করতে যাওয়া সৈকতকে বাঁচিয়েছিল। সৈকতের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। ও ফিরে গেল সেদিনের সেই বৃষ্টি বাদলের সন্ধ্যায়। বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনের মধ্যে ছিল সৈকত। টিনাকেও প্রচণ্ড ভালোবাসত, কিন্তু এক বন্ধু মারফত সৈকত জানতে পারে যে ওর অজান্তে টিনা এবং ওর বন্ধু মৈনাকের অবাধ মেলামেশা চলছে। অবশেষে একদিন মৈনাকের ফ্ল্যাটে টিনাকে হাতে নাতে ধরে ফেলেছিল সৈকত, অন্তরঙ্গ অবস্থায়। তারপর থেকে জীবনের যেন খেই হারিয়ে ফেলে সে। মাকে হারানোর পর টিনাই ওর জীবনে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল। তাই নিজেকে শেষ করতে সাউথ ক্লাবের ছাদে উঠে গিয়েছিল। জীবনটা শেষ করে দেবে ভাবছিলই। ঠিক তখনই রজতের কণ্ঠস্বর পায় সে। আরে কার্নিশ বে, কি করছেন দাদা? ভূতটুত নন তো? চমক ভাঙে সৈকতের। রজতকে দেখে সে নিচে নেমে আসে। রজত বলে, এই অ্যাপার্টমেন্টে একটা ডেলিভারি দিতে এসেছিলাম। লোকটা বাইরে অপেক্ষা করতে বলল আমায়, তাই একটা সিগারেট ধরাতে ছাদে এসেছিলাম। এসে দেখি এই কীর্তি করছেন। মাঝে মাঝে আমারও মনে হয় জীবনটা শেষ করতে। আপনারও অবস্থা আমারই মতো। রজত সিগারেট বের করলে কিছু না বলেই সৈকত ওখান থেকে চলে গেছিল। কিন্তু তারপর সবকিছু ভুলে সদ্য জয়েন করা কাজে মন বসিয়েছিল সে। সেদিন রজতের ছবিটা ভালো করে দেখা হয়নি। তার উপর ছবিতে দাড়ি না থাকার কারণে এক ঝলক দেখে চেনা সম্ভবও ছিল না সৈকতের। ভালোভাবে দেখলে হয়তো নিমেষে চিনে যেত, যেমন মৃতদেহ উদ্ধার হওয়ার সময় চিনতে পেরেছিল। আমি জানি স্যার, আপনি অনেক বেশি একা, অনেক যন্ত্রণার মধ্যে আছেন। তাই তো আমার সাথে জুড়ে থাকা সবকিছুর অস্তিত্ব মুছে গেলেও ওই ঠিকানাটা মুছে যায়নি। আপনার অপেক্ষায় ছিল যে এখানে আপনার কোনো কষ্ট হবে না, কোনো যন্ত্রণা হবে না, সুখে থাকবেন আপনি। শুধু চক্ষুটা বন্ধ করে দিন, না হলে আমার কাজটা অসম্পূর্ণ থেকে যাবে যে। সৈকত বুঝতে পারল এ অশুভ শক্তি তার দল ভারী করতে চাইছে, কোনো বিভীষিকাময় আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। না, বেঁচে থাকতে সৈকত এই অনর্থ হতে দেবে না কিছুতেই। আত্মহত্যা মহাপাপ, কিন্তু অশুভ শক্তির এই সংস্পর্শ পাওয়া আরও ভয়াবহ। এই মুহূর্তে মিশকার অতৃপ্ত আত্মা
একটা অশুভ শক্তিতেই পরিণত হয়েছে। এমন কিচ্ছু করব না আমি। রজতের বাড়ানো হাত ধরে আমি মৃত্যুর থেকে ফিরে এসেছিলাম, আত্মহত্যা করিনি। এরকমই আকাশ, সুনীল, রজত এদের হাত কেউ ধরলে এরাও আত্মহত্যার মানসিকতা থেকে বেরিয়ে আসতো। জানি এ সমাজ স্বার্থপর, কিন্তু তার মাঝেও এমন বহু মানুষ আছে যারা যন্ত্রণা ভরা মানুষদের দিকে হাত বাড়ানোর অপেক্ষায় আছে। একাকিত্ব, আত্মহত্যা এসব নিয়ে সমাজ বড় স্পর্শকাতর, সতর্ক। এগুলো কেউ ভালো চোখে দেখে না, কাপুরুষের কাজ এগুলো। মানছি তোমার বাবা মা তোমাকে সময় না দিয়ে ভুল করেছেন, তার মানে এই নয় যে তারা তোমাকে ভালোবাসতেন না। তাই তোমায় শত কাজের মাঝেও জোর করে তাদেরকে বসাতে হতো নিজের সামনে, কথা বলতে হতো, নিজের ভেতরের কষ্ট জানাতে হতো তাদের। ঠিক বুঝতেন তারা, ঠিক বুঝতেন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানে এই নয় মিশকা যে নিজেকে শেষ করে ফেলবে। আমার বাবা মার মতো এই সমাজও স্বার্থপর, খুব স্বার্থপর। আর এদের শেষ করবো আমি। একাকিত্বের মাঝে রেখে আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার মতো পাপ কাজেরা করে। এই যে আত্মহত্যা করে তার থেকেও বড় দোষী এ সমাজ। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না। আমি ওদের কাউকে ছাড়বো না। গ্রহ বাধাং ছেদম ছেদম বন্ধয় বন্ধয় স্তম্ভম স্তম্ভম মোহনং কুরু স্বাহা। পুরোহিত মশাই নিজের সর্বশক্তি লাগিয়ে বেঁধে দিলেন বাড়িটা। যজ্ঞ শেষ হলে বললেন, এ বাড়ি চিরকালের জন্য বেঁধে দেওয়া হলো। আর এ বাড়ি থেকে কোনো অশুভ শক্তি তার শক্তি বাড়াতে পারবে না। এমনকি এ বাড়ি থেকে কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই বাইরে বেরোনোর। না কেউ এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে। আর কোনো বার্তা যাবে না এই অশুভ জগৎ থেকে বাইরের পার্থিব জগতের কাছে। বিশ্বজিৎ স্যার, স্যার একবার এদিকে আসুন। হেড কনস্টেবল বিশ্বজিৎ বাবু দ্রুত কনস্টেবলটির ডাক শুনে বাগানে এলে বিশ্বজিৎ বাবু ও পুরোহিত মশাই সহ সকলেই দেখলেন বাগানের মাঝে চিত হয়ে পড়ে আছে সৈকতের নিথর দেহ। এই দৃশ্য দেখে সকলেই হতভম্ব হয়ে গেলেন। সৈকতের দেহের পাশে পড়ে থাকা ওর মোবাইলে তখনও আলো জ্বলছে। বিশ্বজিৎবাবু ফোনটা তুলতেই দেখলেন কল লিস্ট খোলা, যেখানে লাস্ট কল হয়েছিল বিশ্বজিৎবাবুর সাথেই, অর্থাৎ বেমালুম মিশকার নম্বর উধাও হয়েছে। পুরোহিত মশাই এক ঝলক অন্ধকার মৃতপ্রায় বাড়িটার দিকে তাকালেন। মনে হলো তীব্র প্রতিশোধে জর্জরিত হয়ে এই বাড়িটা যেন তাকে গিলে খেতে আসছে। দুপা সরে গেলেন উনি। ইতিমধ্যেই একজন কনস্টেবল অ্যাম্বুলেন্সকে ফোন করেছে। ওরা চলে গেলেও সৈকত থেকে যায় বাড়ির ভেতরেই। ব্যালকনির কাছে হাত রেখে ওর স্থির চোখের মনি শান্তভাবে দেখছিল তুমুল বৃষ্টিকে। দেখছিল স্ট্রেচারে শোয়ানো ওর মৃতদেহটিকে, যা তোলা হচ্ছিল অ্যাম্বুলেন্সে। মহাযজ্ঞ চলাকালীনও মিশকা নিজের শিকারকে হত্যা করা বন্ধ করেনি। তীব্র আক্রোশ নিয়ে বন্দি করেছে সৈকতকে এই মৃত্যুস্বরূপ পাষাণপুরীতে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, নিখোঁজ 5 ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে নর্থ রোড স্ট্রিটের একটি বাড়ি থেকে। এছাড়া আরও 2 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন একটি হোটেলের ফুড ডেলিভারি বয়, আর একজন সাব ইন্সপেক্টর। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাক কেস, কিন্তু প্রত্যেকের মৃতদেহ একই বাড়ি থেকে উদ্ধার হওয়া অত্যন্ত রহস্যজনক, যদিও পুলিশের অনুসন্ধান এখনও চলছে।
ব্যালকনির এ প্রান্ত থেকেই বাইরের পার্থিব জগতের অশান্ত বৃষ্টি দেখছিল সৈকত। ওর পিছনে ছিল বাকি নিখোঁজ ব্যক্তিরাও, হয়তো মুক্তি তারাও চায়। আর একদম শেষে ক্রূর দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মিশকা। সে চায় না মুক্তি, একাকিত্বে তার বড় ভয়, তাই তো সে দল বাড়াচ্ছে একটু একটু করে। কিন্তু এই অফিসার এসে সবটা নষ্ট করে দিল। তাই মিশকার প্রতিশোধ নেওয়ার পালাটা এইবার আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল। আরও সঙ্গ চাই ওর, আরও লোক চাই এই জগতে ওর। কিন্তু কিভাবে? এখন কিভাবে ও নিজের শক্তিকে বাইরে নিয়ে যাবে? যেভাবেই হোক ওকে আরও মানুষকে আকর্ষণ করতেই হবে, আরও দল ভারী করতে হবে, যেভাবেই হোক। শেষ হলো পিয়াসা চৌধুরী রচিত নিখোঁজ। গল্পটির নাট্য রূপান্তর এবং সাউন্ড ডিজাইনিংয়ে রয়েছে অহর্নিশি স্টুডিওস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শেষ হলো নিখোঁজ।